শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। যাই হোক, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়েছে, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকে যুক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে। ইয়েস, স্টার্ট নাও। থ্যাংক ইউ এবি রাজু স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাই হোক, আমরা আলোচনায় আসি। আমি স্ক্রিনে রেখেছি যে বাংলা প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ বাংলা প্রশ্ন বিশ্লেষণ। একজন শিক্ষার্থীকে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তুমি যদি প্রশ্ন সম্পর্কে ধারণা না রাখো তাহলে তোমার এই যাত্রাটা বৃথা হয়ে যাবে। এই জন্য তোমার প্রথম কাজটি হলো বিগত বছরগুলোতে, বিগত বছর খুব বেশি হলে তুমি 5 বছরের প্রশ্ন দেখতে পারো, কারণ প্রশ্নগুলো চেঞ্জ হয়, প্যাটার্ন চেঞ্জ হয়, এবং তুমি দেখবে যে গত 2 বছর বা 3 বছরের প্রশ্নের সাথে তার আগের কয়েক বছরের প্রশ্নের কোনো মিল নেই। ঠিক আছে? এই জন্য তোমাকে এই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো মোট কথা দাঁড়ালো যে তুমি বিগত সালের প্রশ্ন অবশ্যই অবশ্যই দেখবে এবং দেখে তুমি বোঝার চেষ্টা করবে যে কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসছে বা হচ্ছে। ঠিক আছে? ওকে, আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর যে প্রশ্ন, সে প্রশ্নগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব যে কোথায় থেকে প্রশ্নগুলো আসছে। তুমি জানো যে ঢাবিতে তুমি মানবিকের স্টুডেন্ট হলে পিওর তুমি খ ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে, রাবিতে তুমি এই ইউনিটে দিতে পারবে, বাকিগুলোতেও দিতে পারবে, কিন্তু সেগুলোতে সিট সংখ্যা কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি 2টাতে দিতে পারবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তুমি 2টাতে দিতে পারবে, গুচ্ছতে তুমি 1টাতে দিতে পারবে। তো এই যে ইউনিটগুলো, এই ইউনিটগুলোতে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে এই ইউনিটে 4টা শিফট হয়। তো 4টা শিফটে আমার দেখানো সম্ভব হবে না, আমি 2টা শিফট দেখাবো। আমি তোমাদেরকে দেখাবো যেভাবে তোমরা ঠিক সেভাবেই অ্যানালাইসিস করবে। যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে তোমাদের এই যাত্রা মানে শুভ হবে, সুন্দর হবে। ঠিক আছে? ওকে, আমি প্রশ্নের মধ্যে চলে যাই। প্রশ্নগুলোর মধ্যে দেখো, প্রথমে আমি প্রশ্ন নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট। আমি বলে রাখি তোমাদের, আমি এই আজকের আয়োজনে সরি আমি আজকের এই আয়োজনে আমি তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন আমি নিয়ে আসতে পারিনি, একটু সময় সাপেক্ষ ছিল আমার জন্য, যে কারণে আমি পারিনি। অন্য একদিন আমি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের যে প্রশ্ন, সে প্রশ্ন নিয়ে আলোচনা করব মূলত। তোমরা দেখবে যে এখানে 15টা প্রশ্ন আছে। কয়টা? আমি প্রশ্নগুলো দেখাবো, তোমরা একটু নিজেরা নিজেরা উত্তর করবে। ঠিক আছে? আমি উত্তরগুলো বলবো না, তোমরা একটু চেষ্টা করবে তোমরা উত্তরগুলো করার জন্য, কারণ তোমরা ইন্টারমিডিয়েট পড়ে এসেছো, সাহিত্য অংশ থেকে তোমরা লিখতে পারবে। ঠিক আছে? উত্তর করতে পারবে। এখন আসো, আমি তোমাকে মূলত এখানে দেখানোর চেষ্টা করছি যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 15টা প্রশ্ন দেখতে পাই। এই 15টা প্রশ্নের মধ্যে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা কোন অধ্যায় থেকে এসেছে। যেমন 1 নম্বর প্রশ্নটার দিকে তোমরা একটু যদি তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আছে নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি, অর্থাৎ এটা প্রথম পত্র থেকে আসছে। আর মজার বিষয় হলো দেখো, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই। স্যার আরেকটু সাউন্ড বাড়িয়ে দেন। সাউন্ড আসলে আহ, আমার কাছে যে মাইক্রোফোনটা আছে এটাতে আসলে এর চাইতে বেশি সম্ভব না। ঠিক আছে? মাইক্রোফোন একটি নিতে হবে, তবে এটা একটু আমার জন্য সময় সাপেক্ষ। ঠিক আছে? যে জন্য একটু অপেক্ষা করতেই হবে, একটু কষ্ট করতেই হবে। মনে রেখো, কষ্টের ফল সুমিষ্ট হয়। সুতরাং হতাশ হওয়া যাবে না, লেগে থাকো, লেগে থাকলেই তুমি সফল হবে। আচ্ছা, দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি, অর্থাৎ এটা প্রথম পত্র। তোমরা উত্তরগুলো করবে, আমি উত্তর করব না। ঠিক আছে? তোমরা ভাইয়া উত্তরগুলো করবে, আমি জাস্ট প্রশ্নগুলো আমি একটু দেখাবো। ঠিক আছে? আমি প্রশ্নগুলো দেখাবো, তোমরা উত্তরগুলো করবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। ঠিক আছে? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটি? এটা এসেছে ব্যাকরণ থেকে, তোমরা এটা পদ প্রকরণে পাবে।
অব্যয় পদ যে অনুকার বা ধন্যাত্মক অব্যয়টা আছে সেখান থেকে এই প্রশ্নটা এসেছে, এটা তোমরা বইয়ে হুবহু পাবে। ৩ নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোন রচনার উদ্ধৃতি? এটাও কিন্তু সাহিত্য অংশ, এটা হচ্ছে আমাদের ৫২ দিনগুলো। কোনটি শুদ্ধ নয়? এখানে লক্ষ্য করে দেখো কোনটি শুদ্ধ নয়। এখানে যে শব্দগুলো আছে এগুলো, এটা এসেছে মূলত বানান থেকে। বানান তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, সুতরাং এটা তোমরা জানো। ৫ নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো, যার কিছু নেই এক কথায় প্রকাশ করো। এটা এসেছে বিরচন অংশ থেকে। আমি তোমাকে বোঝানোর ট্রাই করছি যে কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো হয়, ঠিক আছে? এগুলো তোমরা অ্যানালাইসিস যাতে করতে পারো সেই অনুযায়ী যাতে পড়তে পারো। ৫ নম্বর কোশ্চেনটা দেখো, অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ হলো, অ এর উচ্চারণটা কি অধ্যাপক শব্দের? এটা এসেছে উচ্চারণ থেকে। ৬ নম্বর কোশ্চেনটার দিকে তাকাও, এটা এসেছে উচ্চারণ থেকে। উচ্চারণ, অ এর অধ্যাপক, এটা ও এর মতো উচ্চারণ হয়, সুতরাং এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। অনেকে দেখবা লিখেছেন অনেকে অর্ধ সংবৃত, এটা অর্ধ সংবৃত না, এটা হচ্ছে অ এর দুইটা উচ্চারণ, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত, সুতরাং এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। ওকে, ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়, এই কথা কার? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া, সাহিত্য অংশ থেকে। আমি তোমাদেরকে গত একটি লাইভ ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাহিত্য অংশ থেকে প্রশ্ন হবে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী লেখক হচ্ছেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন কাজী নজরুল ইসলাম। এদের থেকে প্রশ্ন হবে হবে হবে। আরেকটি বলেছিলাম দেখো, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গল্প সেটি হলো রেইনকোট, রেইনকোট থেকে প্রশ্ন হবে। দেখো পরের প্রশ্নটা রেইনকোট থেকে, সুতরাং এইগুলো খুবই ইম্পর্টেন্ট, সাহিত্য অংশ থেকে আসছে। এরপরে দেখো বলছে, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, এটি কোন কালের উদাহরণ? লক্ষ্য করো, এটা তোমাদের অপরিচিত গল্প থেকে নয়, এটা আবার এটা কাল অর্থাৎ ক্রিয়ার কাল, পদ প্রকরণ থেকে আসছে, ক্রিয়ার কাল। অর্থাৎ এই টপিক গুলো তোমাকে একটু নজরে রাখতে হবে। বিপুলায় পৃথিবী কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? দেখো আবারও পদ প্রকরণ থেকে এসেছে, অর্থাৎ পদ প্রকরণ থেকে তুমি দেখো তিনটা প্রশ্ন এসেছে। ১৫টা প্রশ্নের মধ্যে পদ প্রকরণ থেকে আসছে ৩টা। এরপরে ১১ নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো, বলছে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। আবিধানিক ক্রম, এই যে দেখো আমি বলেছিলাম অভিধানের যে ক্রম, শব্দের ক্রম, এখান থেকে প্রশ্ন হয়, মিল পাচ্ছ? এখান থেকে দেখো প্রশ্ন হয়েছে, সুতরাং এটা তোমাকে পড়তে হবে। এরপরে লক্ষ্য করো, ট্রিলজি, এই পারিভাষিক শব্দ কি? এটা দেখো পারিভাষিক থেকে এসেছে, সুতরাং বুঝতেই পারছো যে এখান থেকে পারিভাষিক থেকে একটা প্রশ্ন তোমার প্রত্যেক বছরে কমন থাকবে। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? লক্ষ্য করো, উপসর্গ অর্থাৎ ব্যাকরণের আরেকটা টার্ম উপসর্গ, এটাও তোমাকে পড়তে হবে। গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? শব্দ প্রকরণ, শব্দ প্রকরণ এই অধ্যায় থেকে এসেছে। বিপকর্ষের উদাহরণ কোনটি? এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে এসেছে, ধ্বনি পরিবর্তন। তাহলে তুমি বুঝতেই পারছো যে টপিকগুলো তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এইভাবে তুমি যদি এইভাবে টপিকগুলো তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। ওকে, আমরা এটা ঢাবির খ ইউনিটে দেখলাম যে প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে কিভাবে প্রশ্ন হচ্ছে, এবং মোট কথা দাঁড়ালো, সহজ ভাষায় যদি বলি, তোমরা যদি সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাসের কথা বলো, শর্ট, এই শর্টের কথা চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো, ঠিক আছে? শর্ট সিলেবাস আশা করছি এটা নিয়ে এখন ভাববে না। এখন পূর্ণ সিলেবাস তোমাদের যেটা, অর্থাৎ ১২টি গল্প ১২টি কবিতা, এই পুরোটা তোমরা পড়বে। ওকে, এবার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে শিফট হয় চারটা শিফট হয়। চারটা শিফটের মধ্যে আমি শিফট 1 এবং শিফট 2 এর প্রশ্ন নিয়ে আসছি। এখানে প্রশ্ন সংখ্যা হলো ২৮টি প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1.25। আর তোমরা আরেকটি বিষয় জেনে রাখো, যে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবে সে জায়গায় একটি প্রশ্নের উত্তর যদি ভুল করো, এই জন্য নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ তোমাকে জরিমানা দিতে হবে। সেজন্য যেটা পারবা সেটাই দাগাবা। ওকে, আমরা একটু প্রশ্নগুলো দেখি। শিফট 1 এ প্রশ্ন কি কি আসছে? সাম্যবাদী কবিতায় মোট কটি জাতীয় সম্প্রদায়ের কথা আছে? এটা সাম্যবাদী কবিতা থেকে এসেছে, যেটা সিলেবাস বহির্ভূত, যেটা রাজশাহী ইউনিভার্সিটি এবার করে দেখিয়েছে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করেছে। একটা বিষয় তুমি মাথায় রাখবে, প্রশ্ন যদি ১০০টি অথবা ৮০টি হয়, তুমি ৮০ বা ১০০টি প্রশ্ন পারবে না, এটাই চিরন্তন সত্য কথা। তুমি যদি ভাবনা নিয়ে এমন যাও যে আমি ৮০ এবং বা ১০০
আমি পুরো প্রশ্নের উত্তর করে আসবো এবং এটাই আমাকে কমন পাইতে হবে, তাহলে তোমাকে পাগল বলবে মানুষ। কেন? কারণ তুমি 100% পারবা না। তুমি পারবা না এটা সবাই জানে। এই জন্য তুমি একটা এভারেজ মার্কের আনসার করে আসবে। অর্থাৎ তুমি আমি বলেছি 70 পাইলে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স হয়, তুমি তুমি বুঝবে। তুমি যখন পড়াশোনা করবে তুমি বুঝতে পারবে। যাই হোক, আমরা একটু প্রশ্ন নিয়ে কথা বলি। ১ নম্বরে বলেছে সাম্যবাদী কবিতায় মোট কটি জাতি আছে? এটা সিলেবাস বহির্ভূত। ২ নম্বরে বলছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। কথাটি কে বলেছেন? লক্ষ্য করো। এটা কিন্তু তোমাদের প্রথম পত্র থেকে এসেছে। বলছে মানব কল্যাণের চিত্র বর্তমানে কিরূপ? এটাও তোমাদের প্রথম পত্র থেকে এসেছে। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এটাও প্রথম পত্র থেকে এসেছে। দেখো, আমি গতকালকে লাইভে কিন্তু তোমাদেরকে বলেছি, ঠিক আছে, যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে মানে কোন কোন টপিক গুলো প্রথম পত্রের যে সাহিত্য অংশ কোনগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। তোমরা তো বুঝতেই পারছো, এই যে দেখো কয়েকটা এখানে কাজী নজরুল থেকে এসেছে, আবুল ফজল থেকে এসেছে, তারপরে সুফিয়া কামাল থেকে এসেছে। আহ বুঝতেই তো পারছো। ওকে, সুবচন নির্বাসনে, এটাও ফার্স্ট পেপার থেকে এসেছে। নাফরমানি করিও না, এটাও ফার্স্ট পেপার থেকে এসেছে। এটা হচ্ছে নাটক উপন্যাস থেকে। কালকের কথাটা মনে রেখো। কোন এটা হচ্ছে কালকের না, এটা হবে কারকের। কারকের কোন কারকের, ঠিক আছে, কারক। তাহলে কারক থেকে প্রশ্ন হয়েছে। তারপর দেখো বিনের স্বদেশী ভাষা মিটে কি আশা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা এসেছে আহ এই প্রশ্নটা এসেছে ৮ নম্বর যে প্রশ্নটা, এটা এসেছে অনুসর্গ থেকে, ঠিক আছে। এই প্রশ্নটা এসেছে অনুসর্গ থেকে। মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল কোনটা? শকুন। এটা কিন্তু ফার্স্ট পেপার থেকে। মাসি পিসি সম্ভবত তোমাদের পাঠ্য নেই নাকি আমার মনে পড়ছে না, আছে কিনা। ফেব্রুয়ারি ১৯৬৯, এটাও এসেছে এই আমাদের নাগরিক কবি শামসুর রহমানের লেখা। আমার মন উতলা করিয়া দিল, কে মন উতলা করিয়া দিল? এই যে দেখো, রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন হচ্ছেই, রবীন্দ্রনাথ নজরুল, এদের থেকে প্রশ্ন হবে হবে হবে, ঠিক আছে। সুতরাং কষ্ট হলেও একটু আহ সময় লাগলেও প্রশ্নগুলো একটু বুঝে অ্যানালাইসিস করে নিজের মধ্যে একটা ধারণা নিয়ে আসো যে আমার জন্য কেন এই অধ্যায়টা, এই টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, ১২ নম্বর কোশ্চেনটার দিকে দেখো। বলছে নিচের কোনটি আগুনের প্রতিশব্দ নয়? অর্থাৎ এটা এসেছে সমার্থক শব্দ থেকে। সমার্থক, ঠিক আছে, সমার্থক শব্দ। বলছে তখন আমার বয়স ছিল ২৩, এখন হইয়াছে ২৭। কোন রচনার? দেখো, আবার রবীন্দ্রনাথের থেকে এসেছে, অপরিচিত গল্প থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথ খুবই গুরুত্বপূর্ণ, শক্তিশালী একজন লেখক। ওকে, ১৪ নম্বরটা দেখো। নীল দরিয়ার মেশরের আশু, এখানে কি আশু কি অর্থ প্রকাশ করে? এই যে এগুলো হচ্ছে একটু বিদঘুটে টাইপের প্রশ্ন, এগুলো তোমরা কমন পাবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। ১৫ নম্বর প্রশ্নটা দেখো। প্রাণের ভয়ে কে না পালাচ্ছে হুজুর উক্তিটি কার? মানে পালাচ্ছে পালায় হুজুর উক্তিটি কার? এটা নাটক থেকে এসেছে। তোমাদের আমি বলেছি নাটক এবং উপন্যাস এটা পড়তেই হবে। আমি বুঝলাম না, কেউ একজন বলছে আহ ভাইয়া ক্লাস শেষ অল্প সময়ের জন্য কিউএনএ সেশন করেন, বুঝি নাই কিউএনএ কি ভাইয়া, আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছে ভাইয়া, তোমাদের কাছে আমি কিছু বলবো না। আমার একটা চাওয়া থাকবে, দাবি থাকবে, সেটা হচ্ছে তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তোমরা যদি শেয়ার করো তাহলে আমি অনেক খুশি হব, ঠিক আছে। আমি তোমাদের এই হয়তো আমি ক্লাসটি ৩০-৩৫ মিনিট পর্যন্ত কন্টিনিউ করব, কিন্তু এই ৩০-৩৫ মিনিটের জন্য আমাকে আজকে সারাটা দিন পরিশ্রম করতে হয়েছে, ঠিক আছে। সেজন্য একটু এই কাজটা করবে। আর আমি বলে রাখি তোমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রথম পত্র তো তোমাদেরকে পড়তে হবে। আমি চেষ্টা করব তোমাদের বাংলা অংশটুকু অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ কাভার করতে, এবং এই পেজ থেকে তোমাদের ক্লাসগুলো আমি নেব এবং কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। আমি আমার ব্যস্ততার মাঝে সময় করে তোমাদের এই সেবাটা দেব। একেবারে নির্দ্বিধায় আমার সাথে যুক্ত থাকতে পারো, কোনো সংশয় ছাড়া, কোনো টেনশন ছাড়া। একটা বিষয় হলো আমি হয়তো তোমাদের পরীক্ষা নিতে পারবো না, কারণ পরীক্ষার বিষয়টা একটু অন্যরকম। তো আমার তো অত কিছু নেই, আমি ওই দিকটা নিতে পারবো না ভাইয়া। তবে আমি তোমাদের সহযোগিতা করতে চেষ্টা করব, ঠিক আছে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাই যদি এখন যে কজন আছো, ২৫ জন আমি দেখতে পাচ্ছি লাইভে আছো, ২৫ জন যদি ২৫টা শেয়ার করে দেয়, ক্লাসটি ২৫টি শেয়ার হবে, ২৫ জন দেখতে পারবে, ঠিক আছে। আমার এটি চাওয়া তোমাদের কাছ থেকে, চাওয়া বলবো না, এটা আমার দাবি।
অবশ্যই অবশ্যই তোমরা একটু শেয়ার বাটনে ক্লিক করে শেয়ারটা করে দিও। তোমাদের তোমাদের জন্য এই আয়োজন, সুতরাং আহ, আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি বলছিলাম দেশান্তর শব্দটির সমাস নির্ণয় করো। দেশান্তর কি সমাস হবে? পাদি না নিত্য? কমেন্ট করো। দেশান্তর কি সমাস হবে? দেশান্তর পাদি না নিত্য? বলো। অন্তর্যুক্ত সমাসগুলো কোন সমাস হয়? এই তো একজন লিখে ফেলে প্রাদি সমাস। না ভাইয়া, এটা প্রাদি সমাস নয়। এটি প্রাদি সমাস নয়, এটি নিত্য সমাস। ঠিক আছে? অন্তর্যুক্ত, মাত্র, ঠিক আছে? এই শব্দগুলো শেষে থাকলে এগুলো কেবলমাত্র, দর্শন মাত্র, দেশান্তর, গ্রামান্তর, এই শব্দগুলো আহ আদি সরি, হ্যাঁ, নিত্য সমাস। ঠিক আছে? ওকে। সমাস নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না, যুক্ত থাকো, কষ্ট করো, ইনশাল্লাহ সব পারবে। আমার সাথে যুক্ত থাকো, সব পারবে। অব্যাহার শব্দটির অর্থ কি? শব্দার্থ আসে, কিছু কিছু প্রশ্ন তোমরা পারবে না, এটাই স্বাভাবিক। রাজশাহী ইউনিভার্সিটি এবার একেবারে খেল দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এই সবগুলো পারবে না, এটাই স্বাভাবিক। ওকে। 18 নম্বরটা দেখো, চুলা কোন শ্রেণীর শব্দ? অর্থাৎ এটা এসেছে শব্দ প্রকরণ বা শব্দের প্রকারভেদ থেকে বা শব্দ গঠন, ঠিক আছে? ওকে। এরপরে দেখো, বলছে কালো মেঘের চারদিকে মো মো করছে, এটা এসেছে বাক্য প্রকরণ থেকে। বাক্য প্রকরণ, বাক্যের যোগ্যতার অভাব, ঠিক আছে? সপ্তর্ষি, এটা এসেছে সন্ধি থেকে। অর্থাৎ এগুলো তোমাকে জানতে হবে। সপ্তর্ষি, সপ্তযোগ ঋষি, ঠিক আছে? ছাই ফেলতে ভাঙা কুলো, বাগধারা, ঠিক আছে? ওকে। কানাকানি কোন সমাস? এটা উত্তর করো। কানাকানি কোন সমাস? কানাকানি কোন সমাস? আমি নিয়মিতই ক্লাস নেব ভাইয়া। তোমরা যদি আমার সাথে যুক্ত থাকতে পারো, ইনশাল্লাহ নিয়মিতই ক্লাস হবে। তোমরা নিয়মিতই আহ, এই আয়োজনে যুক্ত থাকতে পারবে, আশা করছি। বলো, কানাকানি কোন সমাস? ইয়েস, কানাকানি বহুব্রীহি সমাস। কানাকানি বহুব্রীহি সমাস। মাথায় রেখো, কানাকানি, হাতাহাতি সেম কথা। একজনে করতে পারবে না, দুইজনে যেটাতে যুক্ত হয়, একের অধিক যেখানে যুক্ত হয়, সেই সমাসটা হয় বহুব্রীহি সমাস। ঠিক আছে? ব্যতিহার বহুব্রীহি সমাস। কানাকানি, হাতাহাতি, লাঠালাঠি, ঠিক আছে এগুলো। ওকে। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ঠিক আছে? ওকে। এরপরে দেখো, কত নম্বরে আছি? 23 নম্বরে দেখো, বেহিসাবি খরচের অভ্যাস যার, এক কথায় প্রকাশ। গলা পর্যন্ত নিমজ্জিত, এক কথায় প্রকাশ। দেখেছো, দুইটা চলে এসেছে, এক কথায় প্রকাশ। নিচের কোন গুচ্ছ দ্বন্দ্বধ্বনির উদাহরণ? দেখো, দ্বন্দ্বধ্বনির উদাহরণ, এটাও কিন্তু ধ্বনি প্রকরণ। ধ্বনি প্রকরণ থেকে প্রশ্নটা এসেছে। ধ্বনি প্রকরণ অর্থাৎ ধ্বনি প্রকরণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য। ওকে। এরপরে 26 নম্বর দেখো, শুদ্ধ শব্দটি চিহ্নিত করো। অর্থাৎ বানান শুদ্ধি থেকে এসেছে। দেখো, বানান থেকে, বানান, বানান থেকে একটা প্রশ্ন পাবেই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি বানান থেকে একটা প্রশ্ন পাবেই। ফল্গু কি? দেখো, ফল্গু অপরিচিতা গল্প থেকে এসেছে। দেখেছো, বলেছি না রবীন্দ্রনাথ খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এক রবীন্দ্রনাথ থেকে কতটি প্রশ্ন এসেছে। বাংলা ভাষা অর্ধমাত্রার বর্ণ কয়টি? দেখো, ধ্বনি প্রকরণ থেকে দুইটা প্রশ্ন এসেছে। সুতরাং এটি তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি প্রকরণ, বানান, উচ্চারণ, এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে। এবার শিফট 2 এ দেখো, শিফট 2 এ বলছে কি যে এ বয়স লক্ষ্য, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এটা এসেছে
18 বছর বয়স থেকে, 18 বছর বয়স এই গল্প কবিতা থেকে সাহিত্য অংশ। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট কারা? এটা দেখো রেইনকোট গল্প থেকে এসেছে প্রথম পত্র। চারদিকে বাঁকা জল সোনার তরী থেকে এসেছে। মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে রূপায়িত হয়েছে, দেখো বিলাসী গল্প থেকে এসেছে। অর্থাৎ সাহিত্য অংশ থেকে কত প্রশ্ন আসছে, অথচ তুমি সাহিত্য অংশ নিয়ে অবহেলা করো। কখনোই অবহেলা করবে না, ভালো করে পড়বে সাহিত্য অংশটুকু, ঠিক আছে? অবহেলা যা করেছো অ্যাডমিশনে কিন্তু অবহেলা করো না, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। ওকে, লক্ষ্য করো, পিঠে রক্ত জবার মতো দাগ ছিল কার? এখানে দেখো আমি কিংবদন্তির কথা বলছি থেকে প্রশ্নটা এসেছে। সুচেতনা, দেখো এটা এসেছে জীবনানন্দ দাশের সুচেতনা থেকে। মাগো যুগে যুগে চিরভাষ্য তুমি উদিচি জ্যোতি, এখানে উদিচি অর্থ কি? এটা হচ্ছে একটু আলাদা, বাইরে থেকে এসেছে, ঠিক আছে? ওকে, তন্নি শব্দের সন্ধিরূপ কোনটি? তন্নি শব্দ দেখো তনু যোগ দীর্ঘ ই, অর্থাৎ ব ফলা থাকলে ব ফলাকে রস্যু বানাইতে হয়। তনু যোগ দীর্ঘ ই, এটা হচ্ছে সন্ধি থেকে এসেছে, সন্ধি তোমাকে করতে হবে। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? দেখো আমার পথ কাজী নজরুল থেকে এসেছে। তোমার শরীরের উত্তম অঙ্গ কোনটা? এগুলো হুটহাট অযৌক্তিক প্রশ্ন দিয়েই থাকে, হ্যাঁ, তোমাকে যাচাই করার জন্য। যাই হোক, ব্যাপার না। সাহিত্য শব্দের অর্থ কি? এটা একটু আলাদা। সাহিত্য কথার অর্থ কি? সাহিত্যের ভাব মিলন, ঠিক আছে? ওকে, এরপর আসো আমার কর্ণধার আমি। দেখো আমার পথ থেকে আরো কয়টা প্রশ্ন হলো, মনে হয় দুইটা না তিনটা, যাই হোক। কোনটি রবীন্দ্রনাথের মুসলমানের গল্পের চরিত্র? লক্ষ্য করো, এগুলো একটু উদ্ভট টাইপের প্রশ্ন, তোমরা এত কিছু হয়তো পড়োনি, তারপরেও বইগুলোতে পাবে। হ্যাঁ, কিছু কিছু গল্প আছে যে গল্পগুলোর চরিত্রগুলো লেখা আছে, পাবে। লোক লোকান্তরে, এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত থেকে এসেছে। লোক লোকান্তর, কবির চেতনা, আহ, এটা হচ্ছে কবি দেলোয়ারের রচিত লোক লোকান্তর কবিতা সম্ভবত। কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? দেখো এটা মাসি পিসি থেকে এসেছে। কোনটি যোগরূঢ় শব্দের দৃষ্টান্ত? দেখো শব্দ প্রকরণ থেকে এসেছে, শব্দ প্রকরণ, শব্দ প্রকরণ থেকে প্রশ্নটা এসেছে। এরপরে দেখো বলছে রম্বার কাদি, দেখো বিলাসী গল্প থেকে এসেছে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু একজন শক্তিশালী লেখক। ওকে, এরপরে আসো 18 নম্বর প্রশ্ন, বলছে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস বলো তো, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলো? এই যে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, হাট বাজার সমার্থক দ্বন্দ্ব সমাস। পদ্ম আঁখি শব্দের ব্যাস বাক্য কি? লক্ষ্য করো দুইটা সমাস থেকে এসেছে, সমাস দুইটা এসেছে সমাস থেকে, সুতরাং তোমার জন্য এটি গুরুত্বপূর্ণ, করতে হবে। যারা ক্লাসটি করছো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, এরপরে দেখো 20 নম্বর, নিচের কোন গুচ্ছ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? ধ্বনি প্রকরণ থেকে এসেছে। অশুদ্ধ শব্দটি চিহ্নিত করো। আবারও দেখো বানান থেকে এসেছে। যেমন কর্ম তেমন ফল, বাক্যের যেমন তেমন, দেখো পদ প্রকরণ থেকে এসেছে, পদ প্রকরণ। 23 নম্বর প্রশ্নটা দিকে লক্ষ্য করো, বলছে বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টা? ঠিক আছে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, বর্গীয় বর্ণ কয়টা। যাই হোক, ক্লাসে এগুলো আলোচনা করব। আমি প্রশ্নগুলোর উত্তরগুলো বলছি না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা ক্লাস যখন করব তখন এই বিষয়গুলো আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা উত্তর করতে পারবে। সৃষ্টির বিপরীত শব্দ, দেখো বিপরীতার্থক শব্দ বিরচন অংশ থেকে এসেছে প্রশ্নটা, বিরচন। সুতরাং তোমার দায়িত্ব হবে এখন থেকে বিরচন অংশগুলো পড়া। বাগধারা, এক কথায় প্রকাশ, ঠিক আছে? সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো তোমার এখন থেকেই পড়া উচিত। কোন বাক্যে বহুবচনের বাহুল্য দোষ ঘটেছে? দেখো এই যে বাহুল্য দোষ, এটাকে আমরা প্রয়োগ অপপ্রয়োগও বলতে পারি, আবার বাক্য প্রকরণও বলতে পারি, ঠিক আছে? দেখো বাক্য থেকে প্রশ্ন হচ্ছে। আবেস্তা কাদের ধর্মগ্রন্থ? দেখো কাজী নজরুল থেকে আরো একটা প্রশ্ন, আবেস্তা সাম্যবাদী থেকে এটা এসেছে, এটা আমাদের সিলেবাস বহির্ভূত, সিলেবাসে নেই। সেই অস্ত্র, এটা আমাদের সিলেবাসে বহির্ভূত। কোন অস্ত্রের কথা বলা হয়েছে? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচনা হয়। 28 নম্বর প্রশ্ন, এই যে দেখো সন্ধি থেকে এসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সন্ধি, সমাস, বানান, উচ্চারণ, কারক, ঠিক আছে, বাক্য, পদ, এগুলো থেকে প্রশ্ন অনেক বেশি হচ্ছে। সুতরাং এগুলো তোমাকে খুব ভালো করে ভালোভাবে পড়তে হবে। তুমি যদি না পড়ো তাহলে তোমার পরীক্ষায় তুমি উত্তর করতে পারবে না, ঠিক আছে? এরপরে আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখো 1 নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি 2টা ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তার মধ্যে একটি হলো বি ইউনিট,
আরেকটা আছে B1, এটা উপ ইউনিট। আরেকটা পরীক্ষা দিতে পারবে ডি এবং D1 উপ ইউনিট। D1টা উপ ইউনিট, B1টা উপ ইউনিট, ঠিক আছে? তোমরা প্রসপেক্টাস দেখলে ভালো বুঝতে পারবে। আচ্ছা, আমি একটু আলোচনায় আসি, আমি এদিকে কথা বেশি না বলে। দেখো, পঞ্চশর কে নিক্ষেপ করেন? এটা তোমাদের বিদ্রোহী কবিতায়, সরি, এটা হচ্ছে আমার পথ। হ্যাঁ, আমার পথে তোমরা পাবে। আমার পথ এটা পাবা। একটা গান শোনাও, একটা শব্দটা কি? এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, ঠিক আছে? একটা সবসময় অনির্দিষ্টতা প্রকাশ করে, একের সাথে যখন টা যুক্ত হয় তখন সবসময় অনির্দিষ্টতা প্রকাশ করে। আমরা ব্যাকরণে এটা পড়বো। সরল শব্দের শুদ্ধ উচ্চারণ। দেখো, উচ্চারণ থেকে প্রশ্ন হয়েছে। তোমরা যারা যুক্ত আছো তোমাদেরকে আমি বলবো ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। হ্যাঁ, শেয়ার অপশনে যে একটু শেয়ার করে দিবে। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা শেয়ার করে দিবে। তোমাদের অনুপ্রেরণা পেলেই আমার ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, কন্টিনিউ চলবে। আমি তোমাদের জন্য পরিশ্রম করে যাব, যেতে পারবো। Okay, এবার আসো 4 নম্বর। মাথামোটা শব্দের বিশেষ অর্থ কোনটি? দেখো, শব্দার্থ থেকে এসেছে। মাথামোটা এটা স্থূল বুদ্ধি বোঝায় আর কি, এক কথায় প্রকাশই বলা চলে। ওকে, মাসি পিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? ফার্স্ট পেপার থেকে এসেছে। ব্রিটিশ সিংহ ফার্স্ট পেপার থেকে এসেছে, নাটক থেকে। রেইনকোট গল্পটিতে কলেজের জন্য 7 নম্বর প্রশ্নটা দেখো, রেইনকোট গল্প থেকে এসেছে। 8 নম্বর, আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশের? আবু জাফর ওবায়দুল্লাহ, এটা ফার্স্ট পেপারে ওনার কবিতাটার নাম আমি একটু ভুলে গেলাম, তোমরা একটু কমেন্ট করে জানাও তো আবু জাফর ওবায়দুল্লাহর কবিতাটা কি ছিল তোমাদের? আবু জাফর ওবায়দুল্লাহর কবিতাটি কি ছিল তোমাদের? একটু কমেন্ট করে জানাও। এই বাচ্চারা কথা বলো, আবু জাফর ওবায়দুল্লাহর কি ছিল? আমি কিংবদন্তির কথা বলছি, সম্ভবত এটাই নাকি? এটাই মনে হয়, আমি ভুলে গেছি গো। সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? এটা অনেকে মানে এটাকে খুব ভয় পাও, প্রকৃতি প্রত্যয়। ও মা গো, এত কঠিন। আচ্ছা, ক্লাস নিবনি, কোনো সমস্যা নাই, কোনো চাপ নাই, একবারে পানি হয়ে যাবে প্রকৃতি প্রত্যয়। তুমি যদি কষ্ট করে লেগে থাকো ইনশাল্লাহ আহ তোমার কাছে এটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়, কার উক্তি? মাসি পিসি থেকে এসেছে। পাকিস্তানের শরীরে কাটা রেইনকোট থেকে এসেছে। দেখো, রেইনকোট থেকে কয়টা প্রশ্ন হয়েছে, অর্থাৎ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। জীবহ তালুর স্পর্শে উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে উচ্চারিত হয়। 12 নম্বর, এটা হচ্ছে ধ্বনি প্রকরণ থেকে এসেছে, ঠিক আছে? 13 নম্বর প্রশ্নটা দেখো, রম্ভা শব্দের অর্থ কি? দেখো, বিলাসী গল্প থেকে এসেছে। সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসন নাটক থেকে এসেছে। চেঙ্গিস খান কোন জাতির নেতা? দেখো, বিদ্রোহী কবিতা থেকে এসেছে চেঙ্গিস খান, মনে পড়ে? চেঙ্গিস খান মনে পড়ে, চেঙ্গিস খান থেকে এসেছে। সরি, বিদ্রোহী কবিতা থেকে এসেছে। ওকে, 16 নম্বরটা দেখো, মৃতের আত্মহত্যা। হ্যাঁ, এটাও তোমাদের ফার্স্ট পেপার থেকে এসেছে, একটু খুঁজে দেখো, তোমরা উত্তর করবে। আর অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক নিবে, প্রশ্ন ব্যাংক একটা সাথে রাখবে। অ্যাকুরেসিটা নিতে পারো, ওটা তোমাদের জন্য অনেক ভালো বই হবে আশা করছি আমি। অ্যাকুরেসি বইটা তোমরা অবশ্যই অবশ্যই নিবা প্রশ্ন ব্যাংক হিসেবে। ওকে, নিচের কোন গ্রন্থটি উপন্যাস? কোন গ্রন্থটি উপন্যাস? বলো তো, কোন গ্রন্থটি উপন্যাস? বলো। 18 নম্বর প্রশ্ন, কি হতে পারে? কোন গ্রন্থটি উপন্যাস? বলো, কোন গ্রন্থটি উপন্যাস? বলো। শামীম, বাংলা বুঝতে রয়েছে, বাংলা বই কি কেনা লাগবে আর? একটা প্রশ্ন ব্যাংক নিয়ে নিও, তাহলেই হবে। নতুন বছরের প্রশ্নগুলো দেখো, তাহলেই হবে।
শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। কবিতা লেখা থাকলেও এটা কিন্তু কবিতা না। এরকম আরো কিছু আছে, শেষ প্রশ্ন, শেষ লেখা, ঠিক আছে? এগুলো আমি ক্লাসে পড়াবো, নো প্রবলেম। লাল সালু উপন্যাসের শুরুতে কোন সড়কের নাম উল্লেখ আছে? উপন্যাস থেকে এসেছে। কোনটি ভিন্নার্থক শব্দ? তুমি বলো ভিন্নার্থক অর্থাৎ সমার্থক শব্দ থেকে এসেছে, সমার্থক শব্দ, ঠিক আছে? ওকে। এই রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, কাজী নজরুলের প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে? ভুল করা যাবে না। ওকে, এরপর দেখো 21 নম্বর। 21 নম্বরে বলছে 21-এর কৃষ্ণচূড়া কি? দেখো ফেব্রুয়ারি 1969 থেকে এসেছে। বলছে কোন বানানটি শুদ্ধ? দেখো বানান শুদ্ধি থেকে এসেছে। আট কপালে যে অর্থে ব্যবহৃত হয়, আট কপালে, দেখো এটা হচ্ছে বাগধারা থেকে এসেছে, ঠিক আছে? আট কপালে। আর তারপরে দেখো 18 বছর বয়স থেকে এসেছে। বেউয়া শব্দের বিপরীত শব্দ কি? দেখো বিপরীত শব্দ থেকে এসেছে। ওকে, কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন। 26 নম্বর। 26 নম্বরটা দেখো, কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান কত সালে? 1917 সালে। কাজী নজরুল থেকে এসেছে। আমি তোমাদেরকে বলেছিলাম কাজী নজরুল খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাস, প্রভাত, ঠিক আছে? কেন প্রাদি সমাস, এটা সমাস করাতে গিয়ে বলবো। ওকে, কামাখ্যা কোথায় অবস্থিত? বিলাসী গল্প থেকে এসেছে কামাখ্যা। কাজী নজরুল ইসলামের দেখো মৃত্যু কত সালে? দেখো কাজী নজরুল থেকে কয়টা প্রশ্ন এসেছে, ব্যক্তি নজরুল থেকে কয়েকটা প্রশ্ন এসেছে। তারপরে তো তার আমার পথ প্রবন্ধ থেকে তো এসেছেই, বিদ্রোহী থেকে তো ওই যে চেঙ্গিস খান এসেছে। তাহলে তুমি দেখো এক নজরুল থেকে কত প্রশ্ন হয়, অর্থাৎ এগুলো ফেলনা নয়। দেখো হিউম্যান ডিগনিটি অবিচ্ছেদ্য সম্পর্ক, দেখো আমি গতদিনই বলেছিলাম মানব কল্যাণ থেকে প্রশ্ন হবে। কেন? কারণ আবুল ফজল ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মুক্ত বুদ্ধির আন্দোলন, এই যে ঢাকাকে কেন্দ্র করে বাংলা মুসলিম সাহিত্য সমাজ, এগুলোতে অগ্রণী ভূমিকা রেখেছেন এই ব্যক্তি। এই জন্য এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা তোমাদেরকে পড়তে হবে। ওকে, এরপরে আসো চট্টগ্রামের ডি ইউনিট। ডি ইউনিটে দেখো বলছে বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের, এই লিখা, উত্তর করো তো, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কত নম্বর কবিতা? বিদ্রোহী কবিতা কত নম্বর কবিতা? উত্তর করো। অগ্নিবীণা, মাহফুজুল ইসলাম। অগ্নিবীণা সুন্দর করে লিখো। প্রথম পত্র আমরা তো কয়েকটা গল্প কবিতা বাদ দিয়ে পড়েছি, তোমরা কয়েকটি গল্প কবিতা বাদ দিয়ে পড়নি। সোহাগ, তোমরা কয়েকটি গল্প কবিতা বাদ দিয়ে পড়নি। তোমরা পাঁচটি 10টি সম্ভবত বাদ দিয়ে পড়েছো। ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে। আমি আবার বলছি ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে। আমি চাই তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো, ঠিক আছে? এটা আমি চাই, সুতরাং তোমরা অবশ্যই শেয়ার করবে। অগ্নিবীণা, অগ্নিবীণা একসাথে লিখতে হবে, ঠিক আছে? অগ্নিবীণার 2 নম্বর কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা, 1922 সালে প্রকাশিত হয়। সওগাত শব্দের অর্থ কি? সওগাত শব্দের অর্থ উপঢৌকন। এইটা এসেছে তোমাদের ওই যে অপরিচিতা গল্প থেকে, ঠিক আছে? অপরিচিতা গল্প থেকে। ওকে, স্টেশনে কি ফেলে রেখে গেছে অনুপম? দেখো কয়টা প্রশ্ন এসেছে, রবীন্দ্রনাথ থেকে কয়টা প্রশ্ন এসেছে দেখেছো? কয়টা দেখো, এই যে দেখো 2 নম্বর রবীন্দ্রনাথ থেকে, 3 নম্বর রবীন্দ্রনাথ থেকে, 4 নম্বর রবীন্দ্রনাথ থেকে, অপরিচিত, দেখছো? এরপর দেখো রেইনকোট, আমি বলেছিলাম না কমন কিছু আছে, এগুলো থেকে প্রশ্ন হবেই হবে, অর্থাৎ এগুলো খুব ভালো করে পড়বে। দেখো আমার পথ থেকে প্রশ্ন হয়েছে, মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম, আমার পথ। 14 লাইন 14 অক্ষরের কবিতাকে কি বলা হয়? এটাকে সনেট বলে, ঠিক আছে? সনেট, চতুর্দশপদী কবিতা বলি বা সনেট। লাল সালু, দেখো নাটক থেকে প্রশ্ন হয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? দেখো ওই যে আহ্বান, আহ্বান, ঠিক আছে? কোন ধরনের শব্দে নত্য সত্য বিধানের প্রযোজ্য হবে না? এটা দেখো নত্য সত্য বিধান থেকে প্রশ্নটা হয়েছে। তদ্ভব বিদেশি শব্দে নয় স্বয়ের ব্যবহার হয় না, অর্থাৎ ব্যবহার হয় শুধু তৎসম শব্দে, শুধু তৎসম শব্দ নশয়ের ব্যবহার হয়, মূর্ধন্য এবং মূর্ধন্যস্বয়ের ব্যবহার হয়। 11 নম্বর দেখো আরফিয়াসের বাঁশি উপমাটি কার কবিতায় ব্যবহৃত হয়? দেখো আবার নজরুল থেকে প্রশ্ন হয়েছে।
বাবা রোববার বাড়ি থাকেন না। এ দেখো কারক থেকে প্রশ্ন হয়েছে। 12 নম্বরটা কারক থেকে এসেছে, কারক কারক থেকে এসেছে। 13 নম্বরটা দেখো, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? আনুনাসিকতা, ঠিক আছে, অনুনাসিকতা। এটা দেখো ধ্বনি প্রকরণ থেকে এসেছে, ধ্বনি প্রকরণ, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দে রচিত? কোন ছন্দে? প্রশ্ন উত্তর করো, কোন ছন্দে রচিত? দেখো রবীন্দ্রনাথ থেকে কয়টা প্রশ্ন হয়েছে ভাবছ, অথচ তুমি অবহেলা করো। ওকে, এবার দেখো শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শিরোচ্ছেদ বানানটা সম্ভবত ভুল, ঠিক আছে, শিরোচ্ছেদ বানানটা ভুল আছে এখানে। এটা সন্ধি, বিসর্গ সন্ধির উদাহরণ। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। নেড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? বিলাসী গল্প থেকে এসেছে। প্রত্যেকে আমরা পরের তরে, এটা ওই যে কামিনী রায়ের একটি কবিতার চরণ। ওকে, 18 নম্বরটা দেখো, সেতার কোন সমাস? সেতার কোন সমাস? সেতার, সেতার হচ্ছে বহুব্রীহি সমাস। কোন বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি। নাগরিক কবি উপাধিটি দেখো, নাগরিক কবি কে? শামসুর রহমান। দেখো প্রথম পত্র থেকে প্রশ্ন। কোন বাক্যটি শুদ্ধ? বাক্য শুদ্ধি থেকে প্রশ্ন হয়েছে, বাক্য শুদ্ধি থেকে। তারপরে দেখো 21 নম্বর, পোশাক শব্দটি দেখো, শব্দ থেকে, শব্দ প্রকরণ থেকে প্রশ্নটা হয়েছে, শব্দ প্রকরণ। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ প্রথম পত্র থেকে প্রশ্ন হয়েছে, মাসি পিসি এখানে পাবা প্রাগৈতিহাসিক। ওকে, এরপরে দেখো বিলাসী গল্পে দেখো আমার বিলাসী। তারপর দেখো বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো হুট করে চলে আসে, বঙ্কিমচন্দ্র শর্ট সিলেবাস তো, তারপরে এখান থেকে প্রশ্ন এসেছে, মানে বঙ্কিমচন্দ্র থেকে খুব বেশি প্রশ্ন এবার হয়নি, এক একটা। তুমি আসবে এবং আমি চলে যাব, দেখো আবার বাক্য থেকে এসেছে। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? দেখো আবার রবীন্দ্রনাথ। কোনটি ভাষা গঠনের প্রত্যক্ষ ভূমিকা রাখে? জিহ্বা, ধ্বনি, মানে ব্যাকরণ থেকে এসেছে, ধ্বনি প্রকরণ। ধ্বনি প্রকরণ বা ধ্বনিতত্ত্বের একটি বাকযন্ত্র, বাকযন্ত্র অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে। 28 নম্বর প্রশ্নটার দিকে দেখো, বলছে কলমা জানো মিয়া, এটা কি? এটা হচ্ছে আমাদের ওই যে নাটক, সরি উপন্যাস থেকে এসেছে। রেফার, পারিভাষিক শব্দ থেকে এসেছে। পারিভাষিক শব্দ তুমি পাবেই, কোনো না কোনো ইউনিটে পাবেই তুমি, অর্থাৎ তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, সুতরাং তোমাকে এই বিষয়গুলো সব পড়তে হবে, ফাঁকিবাজি করলে চলবে না। সোনাতরী আবার রবীন্দ্রনাথ থেকে এসেছে। তাহলে আমি তোমাকে এই বার্তাটুকু দিতে চাই যে রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে হচ্ছে আমাদের আবুল ফজল, তারপরে তোমার ওইদিকে রেইনকোট, ঠিক আছে, তারপরে মাইকেল, মাইকেল থেকে এবার প্রশ্ন কম হয়েছে, সনেট মাইকেলের বিষয়। তো এই কবিতাগুলো, 18 বছর বয়স, এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1969 এখান থেকে প্রশ্ন হয়, তাই তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে। ওকে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, আমি এই ইউনিটে 23টা প্রশ্ন পেয়েছি, তবে ইউনিটে 15টা প্রশ্ন হবার কথা, আর জাহাঙ্গীরনগরের প্রশ্ন পাওয়া যায় না, তো এটা একটা বড় ফ্যাক্ট। যাই হোক, লক্ষ্য করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, সি ইউনিটে দেখো কুঞ্জর এর সমার্থক শব্দ কোনটি? কুঞ্জর, কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্থাৎ সমার্থক শব্দ থেকে এসেছে হাতি। মিথ হলো, দেখো মিথ, এটা আমাদের আমরা মাইকেল মধুসূদনের কথা বলতে পারি, ঠিক আছে, আমার সরি বিভীষণের প্রতি মেঘনাথ, ওখান থেকে বিষয়টা। শির নেহারি বিদ্রোহী কবিতা থেকে এসেছে। নিচের কোনটি কবিতাংশটি শুদ্ধ? দেখো কবিতাংশ থেকে এসেছে, জাহাঙ্গীরনগরে এই ধরনের প্রশ্ন আসে, সুতরাং তোমাকে একটু সতর্ক থাকতে হবে। 4 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরনগরে দেখো কবিতার লাইন তুলে দেয় এবং বলে যে কোন লাইনটি শুদ্ধ। এখানে লাইনগুলো ভুল আছে, গান গেয়ে তরিবে কে আসে পারে, ওগো কে তুমি কোথা যাও কোন বিদেশে, ঠিক আছে, লাইনগুলো ভুল আছে, ভুলগুলো সংশোধন করতে হবে। মানে সংশোধনে এখানে একটি সঠিক লাইন আছে, সেই লাইনটি উত্তর হবে। মন বাঁশরীর তানে পাশরি আমি, শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতা থেকে এসেছে। কোনটি সুফিয়া কামালের রচনা নয়? দেখো সুফিয়া কামাল, মানে তাহারই পরে মনে। ফেব্রুয়ারি 1969 এখানে শামসুর রহমান সালামের
সালামের মুখকে কিসের সঙ্গে তুলনা করেন? যাই হোক, আমি আর অ্যানালাইসিস না করি, তোমরা এইভাবে, আমি যেভাবে বলছি এইভাবে তোমরা একটু একবার রিডিং করবে, প্রশ্ন ব্যাংক নিয়ে তোমরা একটু রিডিং করবে, রিডিং করে তোমরা দেখবে, ঠিক আছে? অ্যাকুরেসি বইটা তোমরা নিও, অ্যাকুরেসি বইটা বাংলা অংশটা আমি দেখেছি, আমি সম্পূর্ণ কাজটা আমি করেছি এবং সুন্দর করে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তোমরা ভালো কিছু পাবে, ঠিক আছে? তোমরা ওই বইটা নিতে পারো, ওই বইটা নিয়েও নিয়ে তোমরা আনসারগুলো, এই বিগত সালের যে প্রশ্নগুলো আছে, প্রথমে 24-25 সাল, সরি 22-23 সাল, না রে 23-24 সাল, আমি ভুল করি, এই 23-24 সালের প্রশ্নগুলো তোমরা একটু দেখবে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে একটু ভিন্ন ধরনের প্রশ্ন হয়, দেখবে এখানে সাহিত্য অংশ থেকে বেশি প্রশ্ন হয়, বুঝছো? এই বাচ্চারা বুঝতে পেরেছ? বুঝছো কি বুঝো নাই? লাস্টে এসে জিএসটি, জিএসটি তে তোমরা প্রশ্ন পাবে অনেক, প্রায় 35টা, প্রায় না 35টাই তোমরা বাংলা প্রশ্ন পাবে। এই 35টা প্রশ্ন তো বুঝতেই তো পারছো, অনেকগুলো অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো থেকে এই প্রশ্নগুলো হবে। হুম, তোমরা পড়বে, তাহলে বুঝতে পারবে, ধরে ধরে পড়বে, দেখবে যে কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হয়। এখন আমি কিছু কথায় আসি। আমি বললাম যে গত বছরের প্রশ্ন, বছরের প্রশ্ন তোমাকে পড়তে বললাম, অ্যানালাইসিস করতে। ওকে, তুমি অ্যানালাইসিস করবা, তুমি পড়বা, পড়ে তুমি দেখবা কোন প্রশ্নগুলো আসছে। এখন তুমি দেখছো প্রশ্ন হচ্ছে 30টা, প্রশ্ন হচ্ছে 35টা, প্রশ্ন হচ্ছে 15টা, প্রশ্ন হচ্ছে 28টা, প্রশ্ন হচ্ছে 20টা, হ্যাঁ, এরকম বাংলা প্রশ্ন। তো এই যে 30টা আসছে, বানান থেকে আসছে কমন, উচ্চারণ থেকে আসছে কমন, সন্ধি থেকে আসছে কমন, তারপরে তোমার সমাস থেকে আসছে, প্রত্যয় থেকে আসছে, প্রত্যয় থেকে আসছে, বাক্য থেকে আসছে, কারক থেকে আসছে, ঠিক আছে? এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসছে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাকে ভালো করে করতে হবে। এখন অনেকেই আবার বলতে পারো, ভাইয়া বাক্য থেকে আসছে, অভিধান থেকে আসছে, পুরুষ ও স্ত্রীবাচক থেকে তো আসে না তেমন, তাহলে কি এটা বাদ দিব? না ভাইয়া, বাদ দিবে না। কেন বাদ দিবে না? প্রশ্নই 30টা, কখন কোথায় থেকে প্রশ্ন করবে এটা তুমিও জানো না, আমিও জানি না, তাই বলে তুমি বাদ দিবে, বাদ দিয়ে তুমি পড়বে, এটা তোমার এইচএসসি বা এসএসসি পরীক্ষা না যে 10টা সৃজনশীল, তার মধ্যে আমি 7টা লিখে আসবো, 3টা বাদ দিলাম। যদি এরকম করো, এরকম যদি ভাবো, তাহলে তোমার জন্য অ্যাডমিশন না। তোমাকে আমি এটাও বলছি যে তুমি 100তে 100 কমন পাবে না, কিন্তু কমন যেই জিনিস, কমন যেটা সবাই পারে, সেটা যদি তুমি না পারো, তাহলে তুমি মনে রেখো তুমি অনেক পিছিয়ে গেছো, এবং তোমার জন্য এটা ব্যর্থতা ছাড়া আর কিছু না। কেন ব্যর্থতা? তুমি মনে রেখো, এই ব্যর্থতা শুধু তুমি ব্যর্থ না, এই ব্যর্থতাটা বহন করবে তোমার পরিবার। তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ, আমি জানি তুমি কোনো না কোনো কোচিং এ যুক্ত হয়েছে, কোনো না কোনো কোচিং এ ভর্তি হয়েছে, কোচিং এ ভর্তি হয়েছে হতে পারে 12,000, 14,000, 18,000, ক্ষেত্র বিশেষে বিভিন্ন, বা তুমি বাংলা প্রাইভেট নিচ্ছ 8,000, তুমি জিকে প্রাইভেট নিচ্ছ 10,000, তুমি ইংরেজি প্রাইভেট নিচ্ছ 15,000, তুমি প্রাইভেট নিচ্ছ, তুমি হিসাব করো তো তোমার কত টাকা খরচ হচ্ছে। আবার মাথায় রেখো, তোমার কিন্তু 7 থেকে 8 মাস মেসে থাকতে হবে, বাইরে থাকতে হবে, 7 থেকে 8 মাস। প্রত্যেক মাসে যদি 6,000 করে তোমার যদি খরচ হয়, 6-7টা 42,000, তুমি ভাবো তো এত টাকা তোমার বহন করছে তোমার পরিবার, কেন?
তোমার পেছনে আশাবাদী, তোমাকে ভরসা করছে যে তুমি উচ্চশিক্ষিত হবে। তুমি মনে রেখো, শিক্ষার, তুমি যতই শিক্ষাকে অবহেলা করো না কেন, এটার মূল্য আছে, এটার বাজার দর আছে। এইটার তুমি কখনো, তুমি তোমার পিতামাতার ৫টা সন্তান থাকতে পারে, সব সম্পদের ভাগ হবে, বাটোয়ারা হবে, কিন্তু এই বিদ্যা, এই শিক্ষা, এটার কোনো ভাগ হবে না। এটা হচ্ছে একান্তই তোমার, এটা একান্তই তোমার। এই জন্য এই সব বিষয়গুলো মাথায় রেখে, মাথায় নিয়ে তোমাকে আগাতে হবে। তুমি যদি নতুন শহরে এসে, ঠিক আছে, সবকিছু নতুন নতুন দেখে তুমি যদি সবকিছু ভুলে যাও, তুমি যদি তোমার পরিবারের কথা ভুলে যাও, তাহলে তোমার জন্য সেটা হবে সবচেয়ে বড় জঘন্য প্রতারণা, যেটা খেসারত তোমাকে দিতে হবে, আজ হোক কাল হোক তোমাকে দিতে হবে। সেজন্য আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে আমি এতটুকুই সাজেস্ট করব, সময়টাকে কাজে লাগাও। তুমি যদি সেকেন্ড টাইমার হও, তাহলে তো তুমি ছ্যাঁকা তো খেয়ে আছো, ছ্যাঁকা তো খেয়ে বেকার হয়ে তুমি এমনিতেই আছো। তোমাকে আমি আর কি বলবো? তুমি চান্স না পাও, দেখবা তোমার জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠছে। যদি বাবার অনেক টাকা পয়সা থাকে, তাহলে তো তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেই পারবে। আমি প্রাইভেট ইউনিভার্সিটিকে ছোট করছি না এখানে, আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে সবার পড়ার সামর্থ্য থাকে না, ঠিক আছে? এই জন্য তুমি যদি লেগে থাকো, তুমি যদি পরিশ্রম করো, অবশ্যই অবশ্যই তুমি সফল হবে। এটাই হলো আমার বক্তব্য, এটাই হলো আমার কথা। তো যাই হোক, আমার যতগুলো কথা বললাম, যতটুকু সময় ব্যয় করলাম, তোমরা যতটুকু সময় ব্যয় করলে, কিছু বুঝলে কিনা, বা পরিবর্তন আসবে কিনা, বা তোমার কোনো জিজ্ঞাসা আছে, কমেন্টে জানাতে পারো। আমি শেষ করব। আপাতত এভাবেই আমাদের লাইফ চলবে, কারণ আমার সেট আপ নেই, ঠিক আছে? আশা করছি এভাবেই তোমাদেরকে ভালো একটা আউটপুট দেওয়া সম্ভব হবে। তোমাদের পড়তে হবে, পড়া ছাড়া আর কিছু নেই। চেহারা দেখে কি হবে বলো? চেহারা, আসলে চেহারার মধ্যে কিছু নেই। তোমরা পড়ো, এটাই হচ্ছে সবচেয়ে আহ, বড় কথা। ওকে? আর বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করবে, শেয়ার করবে, ক্লাসটিও তোমাদের টাইম লাইনে শেয়ার করবে, গ্রুপে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি ক্লাস টাইম বলে দিব, আশা করছি তোমরা জানতে পারবে। ওকে। হ্যাঁ, তোমরা আমার এই পেজেও আমি পোস্ট করে জানাবো যে ক্লাস কখন থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শুরু হবে, আমি জানাবো। ভরসা রেখো, তাহলেই হবে। কারো কোনো কিছু জানার আছে? তাহলে শেষ করি, বিদায় নিই নাকি? না, আমি আমি পরীক্ষা নেব না। আমি একটা কথা বলি তোমাদের, আমি পরীক্ষা নিতে পারবো না, কারণ পরীক্ষা নেওয়ার মতো সেই সেট আপটি আমার নেই। পাশাপাশি আহ, আমি একটু অন্যদিকে ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে আমি ক্লাস তোমাদের সাথে কন্টিনিউ করব। আহ, তোমরা ক্লাসগুলো করো, তাহলেই হবে। আমি পরীক্ষা নিতে পারবো না, যেটা বলে লাভ নেই। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই না, এটা আমার দ্বারা, আমার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে? তোমরা মন খারাপ করো না, তোমরা একটু ভালো করে পড়ো। হ্যাঁ, তাহলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রুটিন দিয়ে দেবো। কবে থেকে ক্লাস নিবো একটু ইয়ে করে আমি রুটিন দিয়ে দেবো, আর পোস্ট তো থাকবেই। ঠিক আছে, পোস্ট থাকবে, ওই রুটিন করে দেবো। আর কারো কোনো জিজ্ঞাসা আছে?
আর কোন বিষয়গুলোতে তোমাদের সমস্যা সেই বিষয়গুলো আমাকে জানাতে পারো, যে স্যার আমার এই বিষয়টাতে প্রবলেম বা এই বিষয়টা আমি বুঝি না, তাহলে আমি তোমাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে আহ, সুবিধা হবে আমার, ঠিক আছে? এই জন্য তোমরা একটু এটাও বলবে, আমার সেই গ্রুপটিতে পোস্টে তোমরা জানাবে, বাংলা ক্লাসরুম খোরশেদ স্যার যে গ্রুপ আছে এই গ্রুপটাতে। ওকে। আর বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবে, শেয়ার করবে। আমি চাই অনেকে আমরা একসাথে এই যাত্রায় সহযাত্রী হই, ঠিক আছে? প্রশ্নটা এড়িয়ে গেলেন, কারণটা জানতে পারলাম না। আমি একটা বিষয়ে তোমাদেরকে রিকোয়েস্ট করব, স্টাডি ছাড়া, পড়াশোনা ছাড়া আমি তোমাদের ক্লাস নেব, তোমাদের আমি পর্যাপ্ত সাপোর্ট দেব, ঠিক আছে? তোমাদের পর্যাপ্ত সাপোর্ট থাকবে আমার পক্ষ থেকে। আমার ব্যক্তিগতভাবে আমি ক্লাস নিচ্ছি ব্যক্তিগত উদ্যোগে। তবে এর বাইরে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো না, মানে পড়াশোনায় ব্যতীত এর বাইরে আমাকে কোনো বিষয়, কোনো কিছু সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, আমি এতে একটু বিব্রত হই, ঠিক আছে? যেটা আমি এড়িয়ে যাই সেই বিষয়টা তোমরা একটু মাথায় রেখো না, ঠিক আছে? আমি খুশি হব। কিছু বিষয় না জানা থাকাও ভালো। হুম। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।